गुड मॉर्निंग स्टूडेंट। दीपाली बोलो तो आज के क तारीख। हाँ ठीक बोलेছো, आज के হচ্ছে 11 तारीख, তাই তো 11/11/25। আচ্ছা আজকে আমি ক্লাস 10 এর ঠিক আছে একটা টপিক পড়াবো। কি টপিক পড়াবো চলো এবার আমরা দেখে নিই। আচ্ছা বলো তো অমিত, এই যে পেনটার কালি যখন শেষ হবে তুমি তখন কি করবে? কিংবা মনে করো প্লাস্টিক বোতলের জল যখন শেষ হয়ে যায় তখন আমরা কি করি? বা ঠিক বলেছো লোটাস, তোমরা এগুলো ফেলে দাও। আচ্ছা বলো তো সাগরিকা, এগুলো তুমি ফেলে দাও কেন? বা ঠিক বলেছো, তোমাদের কোনো কাজে লাগে না তাই ফেলে দেয়, তাই তো? বা 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 তাহলে কোনো জিনিস কাজে লাগার পরে যে জিনিসটা আমরা ফেলে দেবো সেটাকে আমরা কি বলবো? বর্জ্য। আচ্ছা বলো তো অঙ্কিতা, এগুলো তোমরা কোথায় ফেলো? বা বিভিন্ন জায়গায় ফেলে দাও, যেখানে সেখানে তোমরা ফেলে দাও, তাই তো? আচ্ছা বলো তো প্রিয়াঙ্কা, এর ফলে কি হবে যেখানে সেখানে ফেললে? ঠিক বলেছো, পরিবেশ দূষণ হবে। তাহলে বলো তো সোমা, আমাদের কি করা দরকার? ঠিক বলেছো সোমা, একটা নির্দিষ্ট জায়গায় কি করতে হবে? আমাদেরকে ফেলতে হবে যাতে পরিবেশ দূষণ না হয়। এই যে এই বর্জ্যগুলোকে যখন আমরা নির্দিষ্ট জায়গায় ফেলবো, বাছাই করব, সেটাকে পুনরায় ব্যবহার করব, সেটাকে আমরা কি বলবো? সেটি আজকে চলো আমরা ক্লাসে শিখবো। এটাকে আমরা বলবো বর্জ্য ব্যবস্থাপনা। বুঝতে পেরেছো? তাহলে বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে? এবার দেখো এই বর্জ্য কিন্তু অনেক রকম হয়, বুঝতে পেরেছো অঙ্কিতা? যেমন প্রকৃতিগতভাবে কঠিন হয়, কঠিন বলতে আমরা জানি টিন, সীসা ইত্যাদি। তরল হয়, তরল বলতে আমরা জানি কি বিভিন্ন কলকারখানার যে ময়লা জল, বাথরুমের জল ইত্যাদি। আবার গ্যাসীয় হয়, জানো তো? গ্যাসীয় বলতে কলকারখানার ধোঁয়া ইত্যাদি। আচ্ছা আবার এগুলো আবার জানো তো বিষাক্ত বর্জ্য হয়। বিষাক্ত বলতে যেগুলো আমাদের ক্ষতি করে, যেমন কি ডিডিটি আমাদের ক্ষতি করে। আবার বিষহীনও কিন্তু হয়, জানো তো, যেটা আমাদের কোনো ক্ষতি করে না, যেমন আমাদের ফলের খোসা, সবজির খোসা আমাদের কোনো ক্ষতি করে না। আবার এই বর্জ্যকে আবার আরো ভাগে ভাগ করে, যেমন জৈব ভঙ্গুর বর্জ্য। ভঙ্গুর মানে যেগুলো ভেঙে যায়, যেমন ফলের খোসা, শাকসবজির খোসা, এগুলো ভেঙে যাবে। আর এটা হচ্ছে জৈব অভঙ্গুর, যেটা কিন্তু সহজে ভাঙে না, যেমন কি প্লাস্টিক কিন্তু সহজে ভাঙে না। আচ্ছা এবার বলো তো নার্গিস, এই বর্জ্যগুলো আমরা কোথা থেকে পাই? বাহ ঠিক বলেছো, এক হচ্ছে গৃহস্থলী, ঘর বাড়ি থেকে পাই, যেমন কি আলুর খোসা, পেঁয়াজের খোসা। বা আচ্ছা রহিম বলো তো, ঠিক বলেছো, রহিম বলছে আমরা শিল্প থেকে পাই, শিল্প কলকারখানার ধোঁয়া ইত্যাদি। আচ্ছা ইউসুফ বলো তো, ঠিক বলেছো ইউসুফ, চিকিৎসা ক্ষেত্র থেকে আমরা কিন্তু পাই, যেমন কি সিরিঞ্চি, সুতো ইত্যাদি। আচ্ছা বলো তো অঙ্কিতা, অঙ্কিতাও ঠিক বলেছে, পারমাণবিক চুল্লি থেকে আমরা পাই, যেগুলোকে আমরা তেজস্ক্রিয় বর্জ্য বলি, ঠিক আছে? আচ্ছা বলো তো, হ্যাঁ তুমি ঠিক বলেছো, আমরা বিভিন্ন পৌরসভা থেকেও কিন্তু পাই, প্লাস্টিক বোতল ইত্যাদি। তাহলে এই যে বিভিন্ন জায়গা থেকে যে বর্জ্যগুলো পাচ্ছি, এগুলো আমরা কি বলবো? বর্জ্যের উৎস বলবো। আচ্ছা এবার বলো তো এই যে চারিদিকে যে আমরা বর্জ্যগুলো পাচ্ছি এর ফলে কি হবে? ঠিক ঠিক বলেছো রাহুল, তুমি ঠিক বলেছো, এর ফলে কি হবে? জল, বায়ু, মৃত্তিকা প্রভৃতি কি হবে? দূষিত হবে। আচ্ছা তারপরে পরিবেশের ক্ষতি হবে, বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে, জীববৈচিত্র্য ক্ষতি হবে। আচ্ছা তাহলে বলো তো এখান থেকে আমরা কি করতে পারি? বাহ, বর্জ্যকে ব্যবস্থাপনা করতে হবে। বর্জ্য ব্যবস্থাপনা করতে গেলে আমাদের কি করতে হবে? কতগুলো স্টেপ ফলো করতে হবে। প্রথমে বর্জ্য কি কি সংগ্রহ করতে হবে, ঠিক আছে? কি করে দেখবে? নীল ডাস্টবিন এবং সবুজ ডাস্টবিনে প্রথমে আমরা সংগ্রহ করব, গুড। তারপর সেটাকে বাছাই করব, জৈব অজৈব হিসেবে বাছাই করব, গুড। তারপর সেটাকে কি করবো? রিসাইকেল করব, বাহ, রিসাইকেল করে নিলাম। রিসাইকেল করার পর কি করব? গুড, সেটাকে জৈব সারে পরিণত করব, কম্পোস্টিং যেটাকে বলে। শেষে কি করব না, শেষে ডিসপোজাল করব, মানে নতুন বর্জ্য তৈরি করব। তাহলে এই যে কতগুলো স্টেপ আছে এর মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারি? বর্জ্যটা কি করতে পারি, বাহ। আচ্ছা জানো তো একটা ফাইবার বলে নীতি আছে, এই নীতিটা কিন্তু আমরা ফলো করতে পারি। যেমন এক নাম্বার কি? রিফিউজ। রিফিউজ করা মানে আমরা নেব না, যেমন কি প্লাস্টিকের পরিবর্তে আমরা কিন্তু কাপড়ের জিনিস ব্যবহার করতে পারি, গুড। 2 নম্বর হচ্ছে রিডিউস। রিডিউস মানে কমানো, যেমন আমরা অপরিজনীয় ফ্যান লাইট জ্বালাবো না, বুঝতে পেরেছো অঙ্কিতা? বন্ধ করে রাখবো, গুড। তারপরে কি? তারপর হচ্ছে রিসাইকেল। রিসাইকেল করব, অর্থাৎ কি করব? নতুন বর্জ্য, পুরনো বর্জ্য থেকে নতুন জিনিস তৈরি করব। যেমন কি দেখবে আমরা কি করতে পারি? প্লাস্টিকের বোতলকে গলিয়ে আমরা প্লাস্টিকের নতুন জিনিস তৈরি করি, গুড। তারপরে কি বলতো? রিইউজ। রিইউজ মানে কি পুনরায় ব্যবহার করা, যেমন আমরা প্লাস্টিকের বোতলটাকে কেটে সেখানে গাছ লাগাতে পারি, গুড। আর এটা হচ্ছে রিকভার। রিকভার মানে কি বলতো? ওই বর্জ্যের ভেতরে যে শক্তি থাকে সেটাকে বের করে নতুন বর্জ্য, নতুন ধরনের শক্তি তৈরি করা, যেমন পচা খাবার থেকে কিন্তু আমরা বায়োগ্যাস তৈরি করি, বাহ। আচ্ছা এবার বলো তো শিক্ষার্থীরা, তাহলে তোমাদেরকে কি করতে হবে? গুড, ঠিক বলেছো,
তোমাদেরকে কি করতে হবে, স্কুলে বাড়িতে ডাস্টবিন ব্যবহার করতে হবে, প্লাস্টিক ব্যবহার বন্ধ কমাতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে এগুলো করলে কি হবে, সামগ্রিকভাবে আমাদের পরিবেশ ঠিক হবে, পরিবেশ দূষণ হবে না, আমাদের বর্জ্যের পরিমাণ কমবে। আচ্ছা, তোমাদের বলে আজকে বাড়িতে যেটা কাজ থাকবে, কি কাজ থাকবে? কাজ হচ্ছে বাড়িতে প্রত্যেক ফ্যামিলি মেম্বারকে বোঝানো কিভাবে বর্জ্য কে তোমরা কালেক্ট করবে, কিভাবে বর্জ্যটাকে তারা নষ্ট করবে, কিভাবে নতুন ধরনের জিনিস তৈরি করবে, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার চলো, গতকালকে কিন্তু আমি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা সম্পর্কে পড়েছিলাম, একটু কোশ্চেন ধরে নি। বলতো পশ্চিমবঙ্গে কটা জেলা? হ্যাঁ স্যার, 23টা জেলা। গুড। কটা বিভাগ? 5টা বিভাগ। ঠিক আছে, আশা করি তোমরা আজকে বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে বুঝতে পারলে। থ্যাংক ইউ। আমরা দেখিনি বর্জ্য ব্যবস্থাপনা থেকে আমাদেরকে কি কি কোশ্চেন করতে পারে। এক নম্বর হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা কেন প্রয়োজনীয়, এটা আমরা সবাই উত্তর আশা করি দিতে পারবো। তার কারণ হচ্ছে পরিবেশ দূষণ আমাদেরকে রক্ষা করতে, পরিবেশ দূষণকে আমাদেরকে রক্ষা করতে হবে, পরিবেশ অবনমনকে রক্ষা করতে হবে, মানুষের বিভিন্ন যে রোগ জ্বালা হয় বর্জ্য থেকে, সেগুলোকে অবশ্যই আমাদেরকে রিকভার করার জন্য বর্জ্য ব্যবস্থাপনা অবশ্যই করা দরকার। 2 নম্বর, পরিবেশ দূষণে বর্জ্যের ভূমিকা কি? অবশ্যই বর্জ্যের পরিমাণ যদি বাড়ে তাহলে কি হবে, পরিবেশ দূষণ কিন্তু বাড়বে। 3 নম্বর হচ্ছে বর্জ্য এবং দূষণের মধ্যে পার্থক্য কি? না, বর্জ্য এবং দূষণের মধ্যে পার্থক্য হচ্ছে বর্জ্য হচ্ছে কারণ আর দূষণ হচ্ছে তার ফলাফল। ওকে। আচ্ছা, 4 নম্বর, ফাইবার নীতি কিভাবে পরিবেশকে রক্ষা করে? আমি আগে ফাইবার নীতি ব্যাখ্যা করলাম, ঠিক আছে, যেমন কি রিফিউজ, রিকভার, রিইউজ, ঠিক আছে, এই যে 5টা যে ব্যাখ্যা করেছি, ওখানে ওই ব্যাখ্যাটা শুনলে আমরা বুঝতে পারবেন যে এই ফাইবার নীতি যদি আমরা ঠিকঠাকভাবে ফলো করি তাহলে অবশ্যই পরিবেশ রক্ষা কিন্তু করা যাবে। আচ্ছা, তারপর যে ফাইবার এবং সাস্টেনেবল ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্য কি? গুড, এটা কিন্তু খুব ভালো কোশ্চেন। সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফাইবারের পার্থক্য হচ্ছে, ফাইবার হচ্ছে কি গেট বলা যায়, ঠিক আছে, যেমন কি কোনো একটা বাড়িতে ঢুকতে গেলে প্রথমে গেটে তালা খুলে তারপর বাড়িতে ঢোকা যাবে, তারপর বাড়িতে ঠিক সেরকম হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট করতে গেলে ফাইবার কিন্তু আমাদের ফলো করতে হবে। অর্থাৎ ফাইবারকে আমরা বলতে পারি সাস্টেনেবল ডেভেলপমেন্টের প্রবেশদ্বার। ফাইবারটাকে ফলো করলে তবে কিন্তু আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্টে পৌঁছাতে পারবো। আচ্ছা, 6 নম্বর, বর্জ্য থেকে আমরা কি রোগ হয়? সবাই জানি বর্জ্য থেকে আমাদের কি রোগ হবে, বিভিন্ন বায়ু ঘটিত রোগ হতে পারে, জল ঘটিত বিভিন্ন রোগ কিন্তু হতে পারে। আচ্ছা, 7 নম্বর হচ্ছে বায়ু দূষণ ও বর্জ্যের সম্পর্ক কি? এটা কোনো কথাই হবে না, অবশ্যই, যেমন বিভিন্ন কলকারখানার ধোঁয়া, গাড়ি ঘোড়ার ধোঁয়া যখন বেড়ে যাবে তখন অবশ্যই বায়ু দূষণ হবে, অ্যাসিড রেন হয়, আমরা সবাই জানি। 8 নম্বর কি, শিক্ষার্থীরা কিভাবে বর্জ্য ব্যবস্থাপনায় অংশ নেবে, ঠিক আছে। আর 9 নম্বর, বিদ্যালয়ে কিভাবে ওয়েস্ট ম্যানেজমেন্ট করা যায়। এই দুটো কোশ্চেন মোটামুটি সিমিলার, একই ধরনের। কি করতে হবে শিক্ষার্থীদেরকে? 1 নম্বর যে ডাস্টবিন ব্যবহার করতে হবে। আচ্ছা, গ্রামে অঞ্চলের মানুষকে বোঝাতে হবে, ঠিক আছে, যে যেটা জৈব ভঙ্গুর সেটাকে আলাদা করো, যেটা পচনশীল আলাদা করো। দেখবেন আমাদের বর্তমানে পৌরসভা যে ডাস্টবিন কালেকশন করে 2 ধরনের ডাস্টবিন দেয়, একটা হচ্ছে সবুজ এবং নীল কালারের, ঠিক আছে। এইভাবে মানে অ্যাকচুয়ালি সচেতনতার মাধ্যমে বাড়তে, প্লাস্টিক ব্যবহার কম করতে হবে, প্লাস্টিকের পরিবর্তে আমাদের কাপড়ের জিনিস ব্যবহার করতে হবে, এগুলি এক কথায় ফাইবারটাকে আমরা ফলো করতে হবে। আচ্ছা, তারপর 10 নম্বর, নাগরিক হিসেবে ওয়েস্ট ম্যানেজমেন্ট আপনার করণীয় কি? অবশ্যই আপনাকে কি করতে হবে, দেখবেন বাড়িতে আমরা অযথা ফ্যান লাইট কিন্তু চালিয়ে রাখি, ওটা বন্ধ করতে হবে, ঠিক আছে। আমরা অযথা দেখবেন যখন বাজারে যাই আমরা ব্যাগ নিয়ে যেতে ভুলে যাই, যার জন্য কি হয়, প্লাস্টিক আমাদেরকে ধরিয়ে দেয়। আমরা যদি মনে করুন যখন বাজার করতে হবে যদি আমরা ব্যাগ নিয়ে যাই সঙ্গে, তাহলে কি সমস্যা হবে? হবে না। আচ্ছা, আমরা চায়ের দোকানে দেখবেন অটোমেটিক চলে যাই, যাদের কাছের চায়ের দোকান তারা কিন্তু নিজের সঙ্গে একটা কাপ নিয়ে যেতে পারেন, তাতেও কিন্তু হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখা হলো দেখবেন আপনি রাস্তায় যাচ্ছেন, একটা কল কিন্তু খুলে জল পড়েই যায়, আমরা কিছু দেখেও না দেখার ভান করি, সেটাকে আমরাকে বন্ধ করতে পারি। আচ্ছা, আমরা কি করতে পারি, প্রত্যেককে বাড়িতে কিন্তু টবে গাছ লাগাতে পারি, ঠিক আছে, বা যেগুলো বাড়ি ফাঁকা জায়গা সেখানে কিন্তু আমরা গাছ লাগাতে পারি। এই সমস্ত ছোট ছোট জিনিসগুলো যদি করা হয় তখন কিন্তু অবশ্যই দেখবেন সেই ছোট ছোট জিনিসটা কিন্তু বড় জিনিস হয়ে যাবে এবং পরিবেশ কিন্তু রক্ষা হবে। ওকে। আচ্ছা, তারপর দেখুন কি বলছে, প্লাস্টিক বর্জ্য কমানোর উদ্যোগ কি? 11 নম্বর কোশ্চেন, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা প্লাস্টিকের পরিবর্তে কাপড় ব্যবহার করতে পারি, কাগজ ব্যবহার করতে পারি, ঠিক আছে। তারপর যেটা বললাম, বাজার করার সময় আমরা যদি নিজে ব্যাগ সঙ্গে নিয়ে যান, থলি, তাহলে কিন্তু দোকানদারকে আর প্লাস্টিক দেওয়ার প্রয়োজন পড়বে না, ঠিক আছে। এই ছোট ছোট জিনিসগুলো আমরা ফলো করুন, দেখুন অনেক কাজে লাগবে। আচ্ছা, 12 নম্বর, বর্জ্য একদিকে সমস্যা অন্যদিকে সম্পদ ব্যাখ্যা করো। গুড, এটা খুব ভালো কোশ্চেন। দেখুন, বর্জ্য একদিকে সমস্যা কেন? যদি আমরা বর্জ্যটাকে ঠিকভাবে ম্যানেজ করতে না পারে তাহলে বিভিন্ন রকম দূষণ হবে, বায়ু দূষণ, জল দূষণ, মৃত্তিকা দূষণ, সেখান থেকে পরিবেশ অবনমন হবে, সেখান থেকে আমাদের বিভিন্ন রোগ হবে, তাহলে এটা সমস্যা।
কিন্তু বর্জ্যটা কিন্তু আমরা ঠিকঠাক ইউটিলাইজ করতে পারি, অর্থাৎ রিসাইকেল করতে পারি, ঠিক আছে, বা নতুন ধরনের সম্পদ তৈরি করতে পারি, তখন আমাদের কাজে লাগবে। যেমন মনে করো প্লাস্টিকের যে বোতলটা, সেটা কাটার পর যখন গাছ লাগাই তাহলে সেটা আমাদের সম্পদ হয়ে গেল, কিন্তু ওটা যদি পড়ে থাকলে কিন্তু আমাদের ক্ষতি হতো। আচ্ছা, তারপরে মনে করুন আমরা কি করতে পারি, প্লাস্টিক যে জিনিসপত্র সেগুলোকে আমরা গলিয়ে নতুন নতুন জিনিস করতে পারি, ঠিক আছে। এইভাবে আমরা কিন্তু আমাদের হাতেই আছে বর্জ্যটাকে আমরা সম্পদ হিসেবে ব্যবহার করব না আমরা সেটাকে সমস্যা হিসেবে দেখব। আচ্ছা, 13 নম্বর, বর্জ্য ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনের মধ্যে সম্পর্ক কি, বা এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখবেন ছোট ছোট সমস্যা থেকে কিন্তু বড় সমস্যা হয়। বর্জ্য থেকে প্রথমে কি হবে, ছোট সমস্যা বলতে দূষণ হবে, তাই তো। দূষণ তখন আরো আকারে বাড়বে, পরিবেশ অবনমন হবে, আর যখনই পরিবেশ অবনমন হবে কিন্তু টোটাল জলবায়ুর উপর ইফেক্ট করবে, তাই জলবায়ু পরিবর্তন কিন্তু তখন হয়ে যাবে। তাই বর্জ্যটা কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রাইমারি স্টেপ বলতে পারি আমরা, ঠিক আছে। যেমন আমরা বললাম 4R বা 5R হচ্ছে আমরা কি সাস্টেনেবল ডেভেলপমেন্টের প্রবেশদ্বার, ঠিক সেরকম জলবায়ু পরিবর্তনের প্রবেশদ্বার আমরা বর্জ্যকে বলতে পারি। ওকে, চলুন 14 নম্বর, প্রযুক্তি ও শিক্ষার মাধ্যমে ওয়েস্ট ম্যানেজমেন্টকে কীভাবে উন্নত করা যায়। অবশ্যই আমাদেরকে মানে উন্নত শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা কি হচ্ছে বলুন তো, আমাদের সমাজকে পরিবর্তন করে, আমি বারবার একটা কথা বলি, হায়ার এডুকেটেড লোকের প্রয়োজন নাই, ওয়েল এডুকেটেড লোকের প্রয়োজন। ওকে, এই ওয়েল এডুকেশন যদি আমরা প্রত্যেককে নিতে পারি তাহলে আমরা শিক্ষার মাধ্যমে বর্জ্যকে ব্যবস্থা করতে পারবো। আচ্ছা, আর কি প্রযুক্তি, এখন তো নতুন নতুন প্রযুক্তি বেরিয়ে গেছে যেখানে আমরা মানে খারাপ বর্জ্যকে আমরা আরও নতুন ধরনের উন্নত সম্পদে পরিণত করতে পারবো। আচ্ছা চলুন, 15 নম্বর কি বলছে, বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে জনসচেতনতা কিভাবে বৃদ্ধি করা যায়। অবশ্যই দেখুন, আজকে বর্তমানে ভারতের ম্যাক্সিমাম মানুষজন কিন্তু পড়াশোনার বাইরে আছে, ম্যাক্সিমাম তাদের কিন্তু রুটি রোজগারের জন্য তারা ব্যস্ত। তাই আমরা যারা শিক্ষিত মানুষ তাদের উচিত হবে কি, প্রথমে আমাদের ফ্যামিলি মেম্বার থেকে আরম্ভ করা, তারপর আমাদের পাড়াতে আরম্ভ করা, তারপর গ্রামে আরম্ভ করা। আমরা যদি গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় ফ্যামিলি মেম্বারের মধ্যে প্রচার করি যে বর্জ্যের ক্ষতিকর দিক কী, এটা কীভাবে ম্যানেজমেন্ট করা যাবে, তাহলে ওরা বুঝতে পারবে, এবং যখন ওরা বুঝবে তখনই তার সচেতন হয়ে যাবে। এইভাবে কিন্তু আমরা আস্তে আস্তে নিজে জনসচেতনতা গড়ে বর্জ্য ব্যবস্থাপনা অবশ্যই করতে পারি। আচ্ছা, তারপর কি বলছে, তোমার বাড়ি বা বিদ্যালয়ে বর্জ্য কীভাবে আলাদা করা যায়। অবশ্যই এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা করতেই পারি, আমরা বাড়িতে কি করতে পারি, একটা ডাস্টবিন রাখতে পারি, স্কুলে একটা ডাস্টবিন রাখতে পারি, 1 নাম্বার। 2 নম্বর কি হতে, বাড়িতে অযথা ফ্যান লাইট আমরা চালাবো না, বন্ধ করে রাখবো। 3 নম্বর কি, আগেই বললাম বাজার করতে যাওয়ার সময় আমরা থলে বা ব্যাগ নিয়ে যাব, ঠিক আছে। আচ্ছা, 5 নম্বর কি, আমরা বাড়িতে চেষ্টা করবো পলিথিন প্লাস্টিক ব্যবহার না করে যতটা পরিমাণ কাগজ ব্যবহার করা যায়, ঠিক আছে। তারপর কি করব, আমাদের যে পুরনো জামা কাপড় যখন আমাদের নোংরা হয়ে যাবে সেটাকে আমরা মোছা করবো, যদি আমরা করি সবাই, ঠিক আছে, ঘর মোছা করব, গাড়ি মোছা করব, ইত্যাদি ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমরা যদি ফলো করি তাহলে অবশ্যই কিন্তু ওয়েস্ট ম্যানেজমেন্ট অটোমেটিক্যালি হয়ে যাবে। আচ্ছা, এবার দেখুন কিছু টার্মিনোলজি কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু আমাদেরকে করতে হবে, কারণ ধরতে পারে। এক হচ্ছে সেগ্রিগেশন, মানে আলাদা করা, বর্জ্যটাকে আলাদা করতে হবে। প্রথমে কি করতে হবে, সবুজ এবং নীল দুটো ডাস্টবিন আলাদা করতে হবে, তারপর কোনটা পচনশীল কোনটা অপচনশীল সেটা কিন্তু আলাদা করতে হবে, যদিও এটা বর্তমানে পৌরসভারা করে দিচ্ছে। কম্পোস্ট জৈব সার পরিণত করা, সেখান থেকে জৈব সার করা যায়। বায়োডিগ্রেডেবল, নন বায়োডিগ্রেডেবল, একটা জৈব ভঙ্গুর, একটা অভঙ্গুর। আচ্ছা, স্যানিটারি ল্যান্ডফিল, স্যানিটারি ল্যান্ডফিল মানে কি না, এটা হচ্ছে কি বলুন তো, স্যানিটারি ল্যান্ডফিল হচ্ছে নিরাপদে কোনো বর্জ্য পোঁতার পদ্ধতি, কোনো একটা জায়গায় নিরাপদ জায়গায় সে বর্জ্যটাকে আমরা মানে পুঁতে দেবো যাতে কোনো আমাদের সমস্যা না হয়। ভার্মিকালচার আমরা সবাই জানি, মানে জৈব সার, কেঁচোর মাধ্যমে যে জৈব সারটা তৈরি করায়। আচ্ছা, লিয়েচারটা কি বলুন তো, এটা হচ্ছে ল্যান্ডফিল থেকে যে দূষিত তরল পদার্থ বের হয় সেটাকে বলবো। আচ্ছা, ইনসিনিয়েটর, এটা একটা যন্ত্র, ঠিক আছে। এই যন্ত্রের সাহায্যে কি বলুন তো আমরা কি করতে পারি, বর্জ্য পোড়াতে পারি, অর্থাৎ বর্জ্য পোড়ানোর যন্ত্র। ইওএসটা বলার কিছু নেই, ইলেকট্রনিক, আমরা মোবাইল ব্যবহার করি, এসি, ওয়াশিং মেশিন, ঠিক আছে, এই যে সমস্ত ইলেকট্রনিক্স ব্যবহার করে সেই যে যেগুলো আমাদের অপ্রয়োজনীয় পার্ট সেগুলোকে আমরা কি বলি, ইওএস বলি। 10 নম্বর হচ্ছে হ্যাজার্ডস ওয়েস্ট, অর্থাৎ হ্যাজার্ডস ওয়েস্ট বলতে বোঝায় যে সমস্ত বর্জ্যের মধ্যে বিষাক্ত পদার্থ থাকে যেগুলো মানুষের ক্ষতি করতে পারে, প্রাণী ক্ষতি করতে পারে বা পরিবেশের ক্ষতি করতে পারে, সেগুলোকে আমরা হ্যাজার্ডস ওয়েস্ট বলবো। যেমন কি, যেমন হচ্ছে আমাদের পারমাণবিক চুল্লি থেকে যে সমস্ত পদার্থ বের হয়, ঠিক আছে, যেমন কীটনাশক, ডিডিটি, এগুলো কিন্তু মানুষ পরিবেশের ক্ষতি করতে পারে। তাই এগুলোকে আমরা কি বলতে পারি, হ্যাজার্ডস ওয়েস্ট বলতে পারি। তাহলে আমরা কিন্তু এই যে 10টা টার্মিনোলজি যেগুলো একটু ভালো করে দেখে নেবেন, এবং এই সমস্ত যে কোশ্চেনগুলো বললাম সেগুলো একটু ভালো করে দেখে নেবেন, কারণ এগুলো আপনাদেরকে কিন্তু ইন্টারভিউয়ে ধরতে পারে। থ্যাংক ইউ।